আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের এমএস ওয়ার্ডের একটি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমএস ওয়ার্ডের আমরা ইতোমধ্যে অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে একটা রিপোর্ট প্রপোজাল ডিজাইন করা যায়। রিপোর্ট প্রপোজাল কিভাবে লেখে, আপনারা এতদিন শুনেছেন যে রিপোর্ট লেখে বা রিপোর্টের একটা প্রপোজাল লেখে, এগুলো কিভাবে লেখে এইটা মূলত আজকে দেখব। প্রজেক্টের প্রপোজাল, অর্থাৎ কোনো একটা প্রজেক্ট যদি আমরা পেতে চাই কোনো একটা অফিস থেকে, সরকারি হোক বা বেসরকারি হোক, তখন আমরা কিভাবে লিখব সেই কাজটা একটু দেখব। হ্যাঁ, তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। চলুন আমরা শুরু করব এখনই আমাদের ক্লাসের মূল কার্যক্রম। আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে আমাকে একটু কনফার্ম করবেন সকলে যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। এই ব্যাপারে একজন দুজন একটু ক্লিয়ার করবেন। আমি শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা দেখব যে আমরা এমএস ওয়ার্ডেরই ক্লাস করছিলাম এতদিন ধরে, আর অল্প কয়েকটা ক্লাস নিব এমএস ওয়ার্ডের, তারপরে একটা পরীক্ষা নিয়ে আমরা এমএস এক্সেলের কাজ শুরু করে দেবো। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা প্রজেক্টের প্রপোজাল কিভাবে তৈরি করে এমএস ওয়ার্ডের মাধ্যমে। এই আপনারা বিভিন্ন সময় সরকারি বেসরকারি নানা ধরনের প্রজেক্টের নাম শুনেছেন। এই প্রজেক্টগুলো কিভাবে পায় মানুষে? একটা প্রপোজাল রেডি করে যখন কোনো প্রতিষ্ঠান কোনো প্রজেক্ট আয়োজন করে, তখন সেটার একটা সার্কুলার দেয় এবং সেই সার্কুলারের ভিত্তিতে বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান প্রজেক্টের প্রপোজাল পাঠায় প্রজেক্ট পাওয়ার জন্য। সেই প্রপোজালগুলো কিভাবে করে এইটা আজকে আমরা একটু দেখব। আচ্ছা, আজকে আমাদের উপস্থিতি অনেক কম। আমরা আর 1 মিনিট একটু অপেক্ষা করতে চাই এদের জন্য, সকলে যাতে একটু জয়েন হয়। ওকে, তো যে কজন জয়েন করেছেন আমরা শুরু করে দেই। আমরা আজকে যে কথা বলেছিলাম যে একটা প্রপোজাল রাইটিং, প্রজেক্টের প্রপোজাল রাইটিং কিভাবে করে, এই কাজটা আমরা দেখব। একটু স্টেপ বাই স্টেপ খেয়াল করি সবাই। প্রথমে যে কাজটা করব, এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা এমএস ওয়ার্ডে ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে চলে যাব পেজ লেআউটে, পেজ সেটআপটা করে নেব প্রথমে। ওপেন করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে পেজ সেটআপ করে নেব। পেজ সেটআপ করার জন্য কি করতে হবে, লেআউট অপশনে যাব। এখানে লেআউট অপশনে গিয়ে পেজের সাইজটা করে দেব A4 সাইজে। পেজের সাইজ অপশনে গিয়ে এটাকে A4 সাইজে একটা পেপার করে দেব এবং এর মার্জিনটা নর্মাল একটা মার্জিন রাখবো। ওরিয়েন্টেশন পোর্ট্রেট দেওয়াটাই থাকবে। ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে, পোর্ট্রেট থাকবে। মার্জিন রাখবো নর্মাল মার্জিন। এর কথার অর্থ হলো চারপাশে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন থাকবে। নর্মাল মার্জিনের রেশিও হলো চারপাশে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন থাকবে। এখন এখানে এই অবস্থায় একটা কভার পেজ তৈরি করব। কভার পেজের মধ্যে কি লিখব? ওকে, তো আমরা এর জন্য একটা কভার পেজ নিয়ে নেব। এখানে কভার পেজটা কিভাবে নেয় আমরা দেখেছি। ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে দেখেন এখানে কভার পেজ নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের কভার পেজ আমরা পেয়ে যাব। এখানে গুটি কয়েক কভার পেজ আছে, এখান থেকে যে কোনো একটা নিতে পারি, অথবা এটা ধরে নিচের দিকে যদি আমি আসি, নিচে আরো কিছু সুন্দর সুন্দর কভার পেজ কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে একটা কভার পেজ বাছাই করে নিব।
মনে করি আমি এখান থেকে এই কভার পেজটা দিয়ে দিলাম। এখানে কিছু টেক্সট আমরা লিখব, উপরে লিখে দেব প্রজেক্ট প্রপোজাল এবং প্রজেক্ট টাইটেল দিয়ে দেবো। এখানে যে ডকুমেন্ট টাইটেল আছে এখানে লিখব প্রজেক্ট প্রপোজাল। প্রজেক্ট প্রপোজাল লিখে দেবো এখানে। আচ্ছা, এখনো অনেকে জয়েন করছে, অনেকেই ম্যাক্সিমাম লোক আজকে দেরি করছেন জয়েন করতে। আমি তো 8টায় শুরু করে দিয়েছি। ওকে, সমস্যা নেই। এখানে প্রজেক্ট প্রপোজাল লিখে প্রজেক্টের টাইটেল দিয়ে দেব ডিজিটাল, মনে করেন একটা আনুমানিক একটা প্রজেক্টের নাম হচ্ছে ডিজিটাল লিটারেসি ট্রেনিং ফর রুরাল ইয়থ। এটা ধরেন আমাদের নাম, ডিজিটাল লিটারেসি ট্রেনিং ফর রুরাল ইয়থ। ওকে, তো এখন এর মানে কি দাঁড়ালো যে গ্রামের যুবকদের জন্য একটা ডিজিটাল লিটারেসি, অর্থাৎ আপনার প্রযুক্তিগত যে অক্ষর জ্ঞান আছে সেইটা দেওয়ার জন্য একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা কোথায় সাবমিট হবে সেইটা এখন এখানে লিখে দেব। সাবমিটেড টু নামে একটা অপশন নিয়ে আসবে এখানে। এই অপশন তো এখানে নাই, তো এখানে আমরা আরেকটা শেপ নিয়ে এসে সেই সাবমিটেড টু একটা অপশন ক্রিয়েট করব। এজন্য চলে যাব এই আপনাদের এই ইনসার্ট অপশনে গিয়ে এখান থেকে একটা শেপ নিব। এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এই বরাবর এখানে এঁকে দিলাম। এঁকে দিয়ে এই শেপটার ভিতরে যে ফিল কালার আছে সেই ফিল কালারটাকে নান করে দেবো। ফিল কালারে ক্লিক করে এখানে নো ফিল করে দেবো এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট করে দিলে এখানে আমরা টেক্সট লিখতে পারবো। তাহলে এখানে দেব সাবমিটেড টু, অর্থাৎ যার কাছে আমরা SUBMITTED সাবমিটেড টু, দেখেন সাবমিটেড টু যে লিখেছি এটা দেখা যাচ্ছে না। কারণ কি, কেন দেখা যাচ্ছে না? আমরা এই কন্ট্রোল A দিয়ে লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে লেখার যে কালার আছে কালারটাকে একটু পরিবর্তন করে দেব। লেখার কালারটা এখানে হোয়াইট হয়েছিল, যার কারণে কি হয়েছিল, লেখার কালার এবং পেজের কালার একই হওয়াতে লেখাটা দেখা যাচ্ছিল না। ওকে, তাহলে এই সাবমিটেড টু দিয়ে এখানে নিচে অর্গানাইজেশন নাম লিখে দেব। ধরেন আমরা যুব উন্নয়ন থেকে প্রজেক্টটা অর্ডার করছি, তাহলে এখানে যুব উন্নয়নের যে অফিস আছে সেই অফিসের নাম বা সেই মন্ত্রণালয়ের নাম এখানে লিখে দেব। এখানে লিখে দিলাম ডিপার্টমেন্ট অফ ইয়থ ডেভেলপমেন্ট। সাবমিটেড টু ডিপার্টমেন্ট অফ ইয়থ ডেভেলপমেন্ট। এরপরে আচ্ছা, এর উপর থেকে আমরা আরেকটা লাইন লিখে দেবো। এখানে লিখে দেবো হচ্ছে ডিরেক্টর, DIRECTOR, ডিরেক্টর অথবা অথরিটি, যে কোনো একটা কিছু আপনি লিখে দিতে পারেন। ওখানে বিজ্ঞাপনের মধ্যে যার বরাবর এই দরখাস্ত পাঠানোর উল্লেখ থাকবে সেই বরাবর আপনি এটা লিখবেন। এর নিচে গিয়ে লিখবেন ডেট। শেষ হয়ে গেল। এখন এখানে সাবমিশন ডেট লিখতে পারেন অথবা শুধু ডেট লিখলেও চলে। ডেট লিখে এখানে যে কোনো একটা তারিখ, যে তারিখে আপনি প্রপোজাল সাবমিট করেছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এটা একটা কাজ হয়ে গেল আমাদের। এই যে যতটুকু লিখেছি এই জায়গাটাকে এরকম সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এর ফন্ট সাইজটা, ফন্টের নামটা একটু চেঞ্জ করে দিতে পারি।
গর্জিয়া অথবা ক্যালিব্রি যে কোনো একটা কিছু ফন্টের নাম আমরা দিতে পারি এখান থেকে। তো আমরা এখানে ফন্টের নামটা দিয়ে দিছি GEORGIA, গর্জিয়া। এই গর্জিয়া ফন্টে আমরা এটা লিখলাম এবং এটাকে 24 পিটি করে দেবো। এখানে 11 পিটি আছে, এটা করে দেব 24। ওকে, 24 করে দিয়ে এটাকে বোল্ড করে দেব। দেখেন এটাকে যখন বোল্ড করলাম, এটাকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব। অ্যালাইনমেন্ট সেন্টার করাই আছে আমাদের। এখন যে কাজটা হয়েছে এটা ঠিক মাঝামাঝি নাই পেজের, তো পেজের মাঝামাঝি আনার জন্য কি করব, এটাকে এই শেপটাকে ধরবো, টেক্সট না ধরে শেপটাকে ধরবো। শেপটাকে ধরার পরে এভাবে সিলেক্ট করে ধরার পরে এখান থেকে ফরম্যাট অপশনের অ্যালাইনমেন্ট অপশনে গিয়ে এখান থেকে কই গেল সেটা, এই সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলে এখন এটা পেজের মাঝামাঝি অবস্থায় আছে। তাহলে এর নিচ থেকে দেখেন আরেকটু যদি বড় করে দেই অথবা একে যদি আমরা আরেকটু উপরে উঠিয়ে দেই, তাহলে এটা এই নিচ থেকে এটা দেখা যাচ্ছে। এখন আগে নিচের লেখাগুলো দেখা যায় নাই, কারণ শেপের মধ্যে এটা ধরে নাই এজন্য। আমরা যদি এটা এই দিক থেকে ডান দিক থেকে আরেকটু বড় করে দেই একদম এই মাথা পর্যন্ত এবং এদিকে একদম শেষ লাস্ট প্রান্ত পর্যন্ত এটাকে দিয়ে দিলাম। এবং এইখানে দেখেন এখানে যে শেপ আউটলাইনটা আছে, এই শেপ আউটলাইনটাকে যদি মুছে দেই তাও করতে পারি, অথবা যদি মুছে না দিয়ে যদি এখান থেকে আরো মোটা করে দেই, এটাকে আরো মোটা করে দিলাম, মোটা করে দিয়ে এটা আরো একটু বাড়াই দিলাম যে এদিকের দাগটা, দুই পাশের দাগটা দেখা যাবে না। উপরে আর নিচের যে দাগ দুইটা আছে এই দুইটা বর্ডার দেখা যাবে, ডান এবং বাম পাশের বর্ডার দেখা যাবে না। এরকম একটা অবস্থায় থেকে আপনি করতে পারেন। এখান থেকে শেপ আউটলাইনে যাওয়ার পরে এখানে যে ড্যাশ চিহ্ন আছে এগুলোকে আমরা এরকম ড্যাশ চিহ্নের মধ্যে লিখে দিতে পারি। কারণ এগুলোকে আমরা এরকম ড্যাশ দিয়ে দেব, অথবা যদি চাই যে না অ্যারো চিহ্ন এখানে আসবে না, অথবা এখান থেকে হ্যাঁ একটা ড্যাশ চিহ্নই দিয়ে দেবো, এভাবে দিতে পারি। যে ড্যাশ চিহ্নটা আপনার পছন্দ হয় এইরকম একটা ড্যাশ চিহ্ন এখান থেকে দিয়ে দিলাম। এটা আমার একটা মোটামুটি একটা স্টাইল ধারণ করলো। এবার যদি চাই যে এটার একটু কালার দিব, লেখাগুলোকে ভিতরের লেখাগুলোকে কালারফুল রাখবো, সেক্ষেত্রে কি করব, এখান থেকে গিয়ে যে কোনো একটা ইফেক্ট এখান থেকে দিয়ে দিলে টেক্সটের আউটলাইন অথবা টেক্সটের ফিল, ধরেন টেক্সটের ফিলে একটা গ্রেডিয়েন্ট দিতে চাই, অথবা টেক্সট ফিলে এখান থেকে মোর গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে এখানে যা কিছু আছে টেক্সট আউটলাইন আছে এগুলো করে দিতে পারি আমরা। যেটা খুশি আপনি এখান থেকে করে দিতে পারবেন। টেক্সট ফিলে গিয়ে দেখেন এখানে গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে, অথবা টেক্সট ইফেক্টে যদি যাই, টেক্সট ইফেক্টে গেলে বিভিন্ন 3D ইফেক্ট আছে, এখান থেকে যে কোনো একটা 3D ইফেক্টকেও আমরা বাছাই করে নিতে পারি। তারপরে আছে ট্রানজিশন। এই যে ট্রানজিশন যে কাজটা, ট্রানজিশনে গিয়ে আমরা লেখাগুলোকে এরকম সুন্দর একটু আঁকা বাঁকা করে দিতে পারি। আপনারা যেরকমটি চাচ্ছেন সেরকম ভাবে এখান থেকে লেখাগুলোকে শেপ আঁকা বাঁকা করে দিতে পারেন। এটাও করতে পারেন চাইলে, আপনার ইচ্ছা। তো এইভাবে আমরা প্রপোজাল যে পেজটা আছে, প্রপোজালের ফার্স্ট পেজটাকে সাজাই দিতে পারি। এই গেল আমাদের প্রপোজালের প্রথম পেজটা। আমরা এরকম মেলোমেলো চাচ্ছি না, আমরা সহজভাবে দিয়ে দেবো। এভাবে সহজভাবে দিয়ে তারপরে চলে যাব পরবর্তী সেটআপে। এবারে এই পাশে দেখেন এখানে আছে ডেট, কথাগুলো এখানে দেওয়াই আছে। তো আমরা এটাকে আরো নিচে নামাই দেই। এই নিচের যে কাজগুলো আছে এটাকে মোডটাকে এরকম ধরে ডিলিট করে দিলাম।
আচ্ছা, এবারে আমরা প্রপোজালের মূল যে অবস্থানটা, মূল পেজটা লিখব দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে কি কি লিখব? প্রপোজালের কিছু ক্রাইটেরিয়া থাকে, আপনার কি কি আছে, আপনার কি কি যোগ্যতা আছে যার কারণে আপনি এখানে এটা পাচ্ছেন। এক্সিকিউটিভ সামারি একটা অপশন থাকবে, তারপরে প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, অবজেক্টিভ থাকবে, স্কোপ অফ ওয়ার্ক থাকবে। আচ্ছা, আমরা একটু টার্মগুলো লিখে দিই। মনে করুন 1 নম্বরে শুরুতে আমাদের থাকবে প্রজেক্টের যে হেডলাইনটা। প্রজেক্টের হেডলাইনটা কি ছিল আমাদের? প্রজেক্টের হেডলাইন ছিল ডিজিটাল লিটারেসি ফর রুরাল ইয়ুথ। আমরা এখানে এই জায়গাটাতে এসে ডিজিটাল লিটারেসি ফর রুরাল ইয়ুথ লিখে দিলাম। এটা হলো, এইটাকে একদম পুরোটা সিলেক্ট করে একটু বড় করে দিলাম এবং এটাকে হাইলাইট করে দিলাম। এটা হাইলাইট করে দিয়ে একদম পেজের মাঝখানে নিয়ে আসব এবং চাইলে এটাকে আমরা এখান থেকেও হাইলাইটেড কালার করে দিতে পারি। এই যে ইয়েলো টাইপের ইয়েলোইশ একটা হাইলাইট করে দিতে পারি, অথবা যদি এরকম হালকা কালার দিই তাও দিতে পারি। আমরা এখান থেকে ইয়েলো টাইপের একটা হাইলাইট কালার দিয়ে দিলাম। এখান থেকে এন্টার ক্লিক করে নিচের লাইনে চলে আসলাম। তো নিচের লাইনে এসে এখানে আমরা লিখব এক্সিকিউটিভ সামারি, এই টাইপের একটা কথা এখানে লিখব। দেখেন এই লেখাটা অনেকটা মোটা দেখা যাচ্ছে, এটা এই লেখাটাকে আমরা একদম বাম কর্নারে নিয়ে আসব। এই যে এক্সিকিউটিভ সামারি, এই কথাটাকে লেখাটাকে করে দেব 14, অর্থাৎ 14 ফন্টে করে দেব। 14 করে দিলাম এবং এটাকে যে বোল্ড করা আছে, বোল্ড করা থাকবে। এই এক্সিকিউটিভ সামারির সামনে আমরা সংক্ষেপে প্রজেক্টটা আসলে কি, এটা কেন দরকার, এটা কিভাবে ভালো ফলাফল আশা করা হচ্ছে, এই কথাগুলো আমরা এখানে লিখে দেব। ঠিক আছে, সেগুলো তো আসলে যারা লিখবেন তারা করবেন। আমি এখানে আনুমানিকভাবে 2-3টা লাইন ধরেন লিখে দিলাম। হ্যাঁ, সালমা আক্তার হ্যান্ড রেজ করেছেন, বলুন। হ্যাঁ ভাইয়া, আগের যে ভিডিওগুলো লিঙ্ক দিছিলেন আমার এখান থেকে একটু ডিলিট হয়ে গেছে, এগুলোকে দেওয়া যাবে আবার? হ্যাঁ, দেওয়া যাবে। 11টা ভিডিও। থ্যাংক ইউ ভাই, একটু দিয়ে দিন আমারে, আমার এখান থেকে ভুলে ডিলিট হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, যারাই নতুন জয়েন করেছেন এবং যাদের ভিডিওগুলো পাওয়া যাচ্ছে না সবাইকেই আমি দিয়ে দেবো আপনাদের গ্রুপে, রাতের মধ্যেই পেয়ে যাবেন। আর যদি দেখেন দিচ্ছি না তাহলে আমাকে একটু নক করবেন, দিয়ে দেবো। ভাইয়া এগুলো কি ক্যানভার মাধ্যমে করা যায় না, মোবাইল দিয়ে? হ্যাঁ, করা যাবে, একটু পরে দেখিয়ে দেবো। ক্যানভার ক্লাস যখন নিব তখন করাই দেবো। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। দেখেন এখানে আমরা ধরেন এখানে 2-3 লাইন কথাবার্তা এখানে সুন্দর করে লিখে দিতে পারি। এই জায়গাটা কিন্তু অবশ্য ফাঁকা থাকবে না, এখানে আপনারা কিছু লিখে দিবেন। যেভাবে করে যখন আমরা এভাবে 2-3 লাইন লিখবো, লেখার পরে দেখেন ধরুন 3 লাইন বা 5 লাইন, এই জায়গাটা অনেকখানি লেখা হবে। ধরুন 10 লাইন লিখলাম, এই লেখাটা লেখার পরে জায়গাটা এলোমেলো দেখাবে খুবই। তো এরপরে এই লেখাটাকে এরকম ধরবো, কিবোর্ড মাউস থেকে
ক্লিক করে এরকম ড্র্যাগ করে নিয়ে আসব, নিয়ে এসে এটাকে এই যে জাস্টিফাই অপশন আছে, জাস্টিফাই দিয়ে এটাকে জাস্টিফাই করে দেবো। এরকম করার পরে দেখতে পাচ্ছেন যে এটা সুন্দর একটা লেখার ধরন তৈরি হয়েছে। তো এটা এইটুকুই হবে না, এটা আরো বড় হবে আসলে লেখাটা। কিরকম হয়, রিসার্চ পেপার বা যখন আপনারা কোনো প্রপোজাল পেপার লেখেন, যদি এই ক্ষেত্রে কারো জব করার বা এই কাজগুলো করার এক্সপেরিয়েন্স থাকে, তাহলে দেখবেন এগুলো অনেক বড় ধরনের লেখালেখি হয়ে থাকে এখানে। তো এটা দিলাম। এরপরে ইন্টার দিয়ে পরবর্তী পেজে এসে পরবর্তী কলামে এসে এইবারে আমরা লিখব প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড। প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড। এই প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডে আমাদের অনেক কথা লিখতে হয় মূলত। এই প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড লিখলাম। এখন দেখেন আমরা এই এক্সিকিউটিভ সামারি যে ফরম্যাটে লিখেছি, প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড কথাটাও সেই ফরম্যাটে লিখব। এখন যদি এখানে আমরা মাল্টিপল কালার ইউজ করি, মনে করেন করি নাই এখন, কিন্তু যদি করতাম যে এখানে আর একটা কালার ইউজ করলাম, একদম এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ডার্ক ব্লু ইউজ করলাম, তারপরে একটু ইটালিক করে দিলাম। এখন আমরা কি করব, এটাকে ফরম্যাট পেইন্টার দিয়ে এই যে জায়গাটা আছে এখানে আবার যদি ক্লিক করি, তাহলে দেখেন এই লেখাটাও ওই লেখার মতো, যেটা আগে ছিল সেই লেখার মতো হয়ে গেছে। ওকে, তো এখন এই জায়গাটাতেও আমরা আবার কিছু লিখে দেব, উপরে যেরকম লিখেছি সেরকম। এটা অন্তত 2-3 পেজ লেখা হবে, ঠিক আছে। প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডটা এরকম 2-3 পেজ হোক বা 1-1.5 পেজ হোক, এভাবে লিখে দেবেন। এরপরে থাকবে প্রজেক্টের অবজেক্টিভ। আচ্ছা, প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডে মূলত কি কি লিখব, সমস্যার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেব, আর প্রজেক্টটা কেন দরকার এই কথাগুলো যারা প্রজেক্টটা রান করবে, যারা প্রজেক্টের অর্থায়ন করবে, তাদেরকে বুঝাইতে হবে যে আসলে প্রজেক্টটা কেন প্রয়োজন। এই কথাই থাকবে হচ্ছে প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড অংশের মধ্যে। ওকে, তো প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড অংশ যখন শেষ হয়ে যাবে, তারপরে আমরা এখানে লিখব অবজেক্টিভ, OBJECTIVE, অবজেক্টিভ লিখে এর নিচে একটা এন্টার দিয়ে নিচে চলে আসব। এই অবজেক্টিভের মধ্যে কি কি লেখা থাকে, অবজেক্টিভের মধ্যে থাকে প্রজেক্টের মূল উদ্দেশ্যগুলা কি কি, একদম পয়েন্ট বাই পয়েন্ট আকারে এখানে সাজায় লেখা থাকে প্রজেক্টের মূল উদ্দেশ্যগুলো। এখান থেকে আমরা দিয়ে দিলাম এভাবে, এই প্রজেক্টের ধরেন মূল উদ্দেশ্য 4 পৃষ্ঠায় বা 5 পৃষ্ঠায় এরকম সাজায় লেখা থাকবে। ঠিক আছে, তো কোত্থেকে আমরা শুরু করছি, এই যে অবজেক্টিভ, এই কথাটাকেও আমরা আগে যেরকম ভাবে লিখেছিলাম সেই ফরম্যাটে করে দেব। এই ফরম্যাটে করার জন্য কি করব, ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমরা একদম লাস্টে যেখান থেকে শুরু করেছি, কই গেল সেই অপশনটা, এই যে অবজেক্টিভ, এটাতে ক্লিক করে দিলে এটা ওই রকম লেখা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ বলুন, হ্যান্ড রেজ করেছেন মোসাম্মদ রুকসানা জাহান, বলবেন কিছু আপনি? আচ্ছা, আমরা পরে একটু পরেই বলার সময় দিচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করি। তাহলে এভাবে করে আমরা একটা প্রজেক্টের অবজেক্টিভটা লিখলাম। অবজেক্টিভ শেষ হওয়ার পরে আমরা লিখব ওয়ার্ক, আপনার স্কোপ অফ ওয়ার্ক। এটা সবগুলো প্রপোজালের ক্ষেত্রে প্রায় একই রকম সিস্টেম। আপনারা যদি কোথাও
এই কোনো গবেষণা প্রতিষ্ঠানের কাজের জন্য অ্যাপ্লাই করেন বা কাজ পান, তাহলে দেখবেন এগুলোই জিজ্ঞাসা করবে আপনাদেরকে যে কিভাবে একটা রিপোর্ট, একটা প্রপোজাল লিখবা বলো। তখন আপনি বলবেন যে এই এই স্টেপগুলো আমরা লিখবো, ঠিক আছে? আপনি এই স্টেপগুলো নোট করেও রাখতে পারেন চাইলে। এরপরে দেবো হচ্ছে স্কোপ অফ ওয়ার্ক, অর্থাৎ আমরা এই প্রজেক্টটা যদি রান করেন, প্রতিষ্ঠানকে বুঝাইতে হবে এই প্রজেক্টটা যদি রান করা হয় তাহলে কি কি কাজ করা যাবে, সমাজের উপর কি কি প্রভাব পড়বে, এই কাজের পরিধিটা কেমন, প্রধান কাজ কি কি হবে, যেমন প্রশিক্ষণ দেওয়া, ওয়ার্কশপ, রিসোর্স, বিভিন্ন ল্যাব সাজানো, অনেক কিছু দরকার পড়বে, তাই না? একটা প্রজেক্ট যদি রান করতে হয়, তো সেইগুলো কি কি স্কোপ থাকবে সব কিছু আমরা এই স্কোপ অফ ওয়ার্ক এই অপশনটাতে অ্যাড করে দিতে পারবো। এই জায়গাটাও আমরা একটু বোল্ড করে দিতে পারি, এটাকে বোল্ড করে ইটালিক করে এরকম করে দেওয়া যায়। তারপরে সামনে যা কিছু লেখার 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা এরকম যতখানি লেখা থাকে ততখানি টাইপ করে দিতে হবে নিজেদের মতো করে। এরপরে মূল একটা অংশ আছে, সেটা হলো মেথোডোলজি। এটা লিখতে হবে মেথোডোলজি, আপনি কিভাবে তার কাজটা করবেন, একদম ধাপে ধাপে সময়সীমা অনুযায়ী কয় মাসের মধ্যে কতটুকু শেষ করবেন, আপনার টোটাল একটা স্ট্রাকচার এই জায়গাটাতে থাকবে। মেথোডোলজি, ঠিক আছে? এই মেথোডোলজির মধ্যে ফুল বিষয়টাকে একদম ছক আকারে হোক বা বিশ্লেষণ করে হোক, যেভাবেই হোক এখানে পুরোটা ফুটিয়ে তুলতে হবে। আচ্ছা, আমরা কথা বলার জন্য একটু পরে সুযোগ দিচ্ছি, একটু অপেক্ষা করি, হ্যাঁ, একটু ধৈর্য ধরি। আর যদি জরুরি প্রশ্ন হয় মাইক্রোফোন আনমিউট করে বলতে পারেন। ওকে, তো এখন এই রিসার্চ মেথোডোলজি তো আমরা দিব এখানে। এই মেথোডোলজিগুলো আপনাদের প্রতিষ্ঠান থেকে ঠিক করে দেবে, বুঝছেন? যখন কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন, সেই প্রতিষ্ঠানের আরো সিনিয়র কর্মকর্তাগণ এইগুলো আসলে ঠিক করে দিবেন, অথবা তাদের পরামর্শক্রমে এইগুলো আপনারা লিখবেন। ওকে, এবারে আসি। এবারে এইটা প্রপোজালটা, এই মেথোডোলজি শেষ করার পরে যে অপশনটা থাকে সেটা হলো টাইমলাইন। টাইমলাইন লিখলেন, অর্থাৎ আপনি প্রজেক্টটা কবে নাগাদ শেষ করতে পারবেন। এখানে কিছু টেবিল উপস্থাপন করতে পারেন। টেবিলে মনে করেন টেবিল লিখলেন, 2টা কলাম নিলেন, টাস্ক, ডেডলাইন। হ্যাঁ, কিরকম হবে এটা? ধরেন টেবিল নিলাম, টেবিল নিয়ে এখানে এরকম 2টা কলাম নিয়ে একটাতে লিখলাম হচ্ছে টাস্ক, আর একটাতে লিখলাম ডেডলাইন। ডেডলাইন, হ্যাঁ। এখন এখানে আমরা টাস্ক কি কি কাজ করব, কবে শেষ করব, কোন কাজটা কবে শেষ হবে, তার একটা টেবিল এখানে আমরা ক্রিয়েট করে দিলাম। টেবিলটাকে চাইলে আরো সুন্দর করে সাজাই গুছাই দেওয়া যেতে পারে। এর পরের অপশনে আসবো বাজেটিং এর ব্যাপারটা। BUDGET, বাজেটের বানান হলো বাজেট, BUDGET, বাজেট। এইখানে এসে এই জায়গাটাতে আমরা ইনক্লুড করব যে আপনার এই প্রজেক্ট চলাকালীন অবস্থায় পুরো প্রজেক্টের মধ্যে কত কত খরচ হয়েছে বা কত কত খরচ পড়বে, সব হিসাব আপনি এখানে লিখে দিবেন। এটা হতে পারে টেবিল আকারে, হতে পারে চার্ট বা ছক আকারে। এরপরে শেষে গিয়ে আমরা লিখব, মনে করেন এটা আমাদের হচ্ছে ফিনান্সিয়াল অবস্থান,
বা বাজেট, বাজেট কত কি লাগবে সেই অবস্থানটা এখানে দিলাম। এখানে থাকবে কস্ট, এখানে খরচ কত হয়েছে, তারপরে কি কি আইটেমে কি পরিমাণে কেনাকাটা করছি, সবকিছু একটা ফিনান্সিয়াল রিপোর্ট আর কি এখানে থাকে। এরপরে দেখেন, এরপরে আসছে আমরা লিখব এক্সপেক্টেড আউটকাম। আচ্ছা, এক্সপেক্টেড আউটকাম মানে কি? এক্সপেক্টেড আউটকাম এই অপশনের মানে হলো আমরা এই প্রজেক্টটা শেষ করে কি পরিমাণে ফলাফল, এর কি ফলাফল আশা করছি, কতটা লাভ আশা করছি, সেইটা এখানে লিখে দেব। এখানেও আরো একটু রচনা টাইপের লেখা থাকে, 2-3 পেজ বা 1.5-2 পেজ। যত বড় প্রজেক্ট তত বড় লেখা থাকে এখানে। তারপরে আসি কনক্লুশন, এরপরে এসে এই এক্সপেক্টেড, এরপরে কনক্লুশন। এবার কনক্লুশনে এসে এখানে আমরা কিছু কথা লিখে দেব, যাতে করে এই ক্লায়েন্ট বুঝতে পারে যে আমরা এই প্রজেক্টটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করব, খুব ভালোভাবে কাজ করব, এই অপশনটা। তো এখন আমরা একটু আমাদের কাজ তো তাহলে শেষ হয়ে গেল নাকি? এখন এটাকে আমরা একটু ফরম্যাটিং করতে পারি। যেমন মনে করুন যে এটা পুরোটা এরকম ক্লিক করে ধরে পুরোটাকে একটু ফন্ট সাইজ বড় করে 16 করে দিতে পারি, তাহলে অনেক বড় হবে। তারপরে এখান থেকে এটাকে আমরা টাইমস নিউ রোমান করে দিতে পারি, তাহলে আরেকটু সুন্দর লাগবে, গর্জিয়াস হবে। এই যে এইরকম, এটাকে চাইলে আপনারা পিডিএফ করে জমা দিতে পারেন। এরকম কিছু ফাইল আমরা ক্রিয়েট করে, এইগুলোই হলো মূলত প্রপোজাল, প্রজেক্টের প্রপোজাল। ওকে, তো এটা বাংলা ভার্সনে আপনারা লিখতে পারেন, এটা নির্ভর করবে আপনার প্রতিষ্ঠানের উপর, তারা যেভাবে সাজেস্ট করবে সেইভাবে এটা লিখে উপস্থাপন করবেন। আপনারা আপনাদের মতো করে একটা ফর্মাল, একটা নর্মাল, একটা উদাহরণস্বরূপ এরকম একটা ডিজাইন ক্রিয়েট করবেন, যেখানে প্রকল্প কিভাবে প্রজেক্টগুলো নিতে হয় তার মধ্যে কি কি উল্লেখ থাকে সবই আমরা এখানে উল্লেখ করেছি। ক্লাসটা যারা শেষে জয়েন করেছেন রেকর্ডটা দেখবেন, রেকর্ডটাকে দেখে ঠিক সেম ভাবে কিছু কাজ করার চেষ্টা করবেন। আমি এখানে নর্মালি কিছু লিখে দিয়েছি, কিন্তু আপনারা এখানে সুন্দরভাবেই সবকিছু লিখবেন, ঠিক আছে? মনে করবেন যে সত্যি সত্যি বাংলাদেশে একটা প্রজেক্ট রান হতে যাচ্ছে, প্রজেক্টের নাম হলো ডিজিটাল লিটারেসি ট্রেনিং ফর রুরাল ইয়ুথ। মনে করেন এটা ধরেই নিলেন যে এরকম একটা প্রজেক্ট রান হবে। ওই প্রজেক্টটা আপনার প্রতিষ্ঠান মনে করেন ডেইলি আইটি একাডেমি বিট করবে, অর্থাৎ পেতে যাচ্ছে, পাওয়ার জন্য আবেদন করবে। সেই আবেদনপত্রটা কিভাবে লিখব, সেইটাই হচ্ছে এই আবেদনপত্রটা, আনুমানিক একটা আবেদনপত্র আপনারা এরকম লিখে দেবেন। প্রপোজাল পত্র মূলত এরকম লেখে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাদের প্রশ্নগুলো থাকে একটু করেন। হ্যাঁ, এখন প্রশ্নগুলো করেন। হ্যান্ড রেজ করেছিলেন অনেকে, এখন বলতে পারেন। আচ্ছা, আরও যদি কারো প্রশ্ন না থাকে আপনারা লিভ নিতে পারেন। আমরা মূলত ক্লাসের সারাংশটা রেকর্ড করেছি, পুরো অংশটাকে প্রশ্ন যতক্ষণ করেছিলেন প্রশ্নগুলোকে রেকর্ড করে নেই, যাতে পরবর্তীতে রেকর্ড ভিডিও রেকর্ড দেখলে ভালোভাবে বিষয়গুলো আয়ত্ত করতে পারেন।